আসসালামু আলাইকুম। আপনি আপনার স্কুলের কিভাবে আয় ব্যয়ের হিসাবগুলো সহজে সংরক্ষণ করতে পারবেন সেটাই এই টিউটোরিয়ালে দেখাবো। প্রথমে আপনি আপনার যে প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট আছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এরপর সাইড বাই মেনুতে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার অপশনে আসবেন। এরপর দেখতে পারবেন এখানে আপনার যে ইগুলো আছে, অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো দেখতে পারবেন। এখানে যদি না থাকে তাহলে উপর থেকে নতুন অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নেবেন। যেমন আমি এখানে মেইন অ্যাকাউন্ট এবং একটি বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করছি। মেইন অ্যাকাউন্টে এরপর আপনি চাইলে ব্যাংক, এরপর নগদ, যা যা আপনার অ্যাকাউন্ট আছে যেগুলো সেগুলো এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন। ব্যালেন্স প্রথমে শূন্য থাকবে। যখন আপনি আয় ব্যয় করবেন সেগুলা এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন। পাশ থেকে দেখতে পারবেন জমা দিন, উত্তোলন, স্থানান্তর বা লেনদেনের হিসাব, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। প্রথমে মেইন অ্যাকাউন্ট এবং বিকাশ করেছে। আপনি যদি চান যে নগদ অ্যাড করবেন তাইলে উপর থেকে এখানে জাস্ট নগদ অ্যাড করে দিলেই হবে। নগদ অ্যাড করে দিলে আপনার একটা নগদ হবে। এখানে ব্যবহারকারীর নাম দেখাচ্ছে কারণ এই অ্যাকাউন্টটা আপনার নামে করা। মানে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস শুধুমাত্র আপনি পাবেন। এই অ্যাকাউন্ট থেকে আয় ব্যয় যাই হোক আপনার অনুমোদন ছাড়া কখনোই আয় বা ব্যয় হবে না, কিংবা কেউ জমা বা উত্তোলনও করতে পারবে না। এখানে যেহেতু আপনার নাম দিচ্ছে সেহেতু আপনি শুধুমাত্র এই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানে যদি অন্য কোনো শিক্ষক সেম অ্যাকাউন্টটা ইউজ করে, মানে আপনার প্রতিষ্ঠানে যদি অন্য কোনো শিক্ষক থাকে, তারাও যদি চায় যে তাদের একটি অ্যাকাউন্ট ম্যানেজ করতে, তারাও নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে ক্রিয়েট করে তারাও তাদের মতো অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে। এই সেটআপটা করার পর আপনাকে আরেকটি সেটআপ করে নিতে হবে। সেটা করার জন্য আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আপনি যদি চান যে মেইন অ্যাকাউন্টে টাকা জমা দিতে, টাকা যদি জমা দিতে চান তাহলে জমা দিলে ক্লিক করুন, মানে টাকা অ্যাড করার যে অপশন এখান থেকে ধরেন আপনি 500 টাকা অ্যাড করবেন। 500 টাকা অ্যাড করবেন তাহলে এখানে 500 লিখে এবং পাশে একটা নোট লিখে রাখতে পারেন কি জন্য আপনি এই অ্যাডটা করছেন বা কি কারণে করছেন অ্যাডটা, সেটা আপনি এখানে লিখে রাখতে পারেন। এরপর বা টাকাটা কোথা থেকে আসলো সেটা এখানে লিখে রাখতে পারেন। এরপর আছে ফাইল। আপনি যদি কোনো একটা ফাইল বা ইনভয়েস বা কোনো পেপার যদি এখানে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে ব্রাউজে ক্লিক করে এইখানে ফাইলটা সিলেক্ট করে সেভ দিলে ফাইলটা এখানে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে এই ফাইলটা আপনি দেখতে পারবেন। আমি শুধুমাত্র 500 টাকা দিয়ে জমা দিলে ক্লিক করতেছি, দেখা যাচ্ছে এখানে ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে। আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে ভিতরে গিয়ে আমি রিপোর্টটাও দেখতে পারবো যে এই জিনিসটা ডিপোজিট হয়েছে 500 টাকা এবং কত তারিখে হয়েছে সেটাও দেখা যাচ্ছে। আমি আবার অ্যাকাউন্টে ফেরত আসতেছি। এরপর দেখা যাচ্ছে এখানে 500 টাকা। আমি যদি চাই যে আরো টাকা জমা দিতে, যেমন এখান থেকে আমি চাচ্ছি যে 1000, তাহলে সেটাও এখানে যুক্ত করতে পারবো। আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে এটা শুধুমাত্র এই অ্যাকাউন্টে অ্যাড করা হয়েছে। অন্যান্য অ্যাকাউন্ট যেটা যেমন বিকাশ, নগদে এখনো ব্যালেন্স শূন্য হচ্ছে, এই অ্যাকাউন্ট গুলোতে যদি আপনি জমা দেন তাহলে এই অ্যাকাউন্ট গুলোতে সেভ হবে। যেমন এখানে আমি 400 টাকা অ্যাড করতেছি বিকাশে, তো যেমন 400 টাকা দিয়েছি সেই 400 টাকা আমি এখানে অ্যাড করে রাখলাম। এখন যে বিষয়টা আছে জমা দিন, মানে জমা করার, সেটা হচ্ছে বিভাগ আছে, যেমন কোন পারপাস থেকে এই টাকাটা আসছে, মানে কোন একটা ক্যাটাগরি ওয়াইজ আপনি টাকাগুলোকে রাখতে পারবেন। যেমন এখানে আমি যদি চাই যে ধরেন 6,000 টাকা শিক্ষার্থীদের যে ফি আছে সেই ফি বাবদ 6,000 টাকা উঠছে এই মাসে কিংবা এই তারিখে, যেমন এখানে আপনি লিখে রাখতে পারেন যে, আজকে হচ্ছে 5/6/2026 ফি কালেকশন ধরলাম। আজকে ফি কালেকশন হয়েছে 6,000 টাকা, তাহলে শিক্ষার্থী ফি কালেকশন এখানে আপনি অ্যাড করে রাখতে পারবেন যে এই তারিখে মোট 6,000 টাকা ফি কালেকশন হয়েছিল। সেটা আপনি অ্যাড করে রাখতে পারবেন এবং ভিতরে গেলে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ, এখানে বিভাগের নামটা শো করবে। এখানে 6 লেখা উঠছে। এখানে দেখুন ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে নোটটা রয়েছে, নোটটা থাকবে এবং এখানে যে বিভাগ, এখানে বিভাগের নামটা থাকবে। আমার এখন দেখাচ্ছে না, 6 দেখাচ্ছে, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। এটা আমি এখন ফিক্স করে দিচ্ছি। এখানে ক্যাটাগরির নামটা আপনি দেখতে পারবেন। এরপর আছে যে ব্যালেন্স। এখানে ব্যালেন্স তো আপডেট হচ্ছে। আপনি যদি কখনো খরচ করেন বা উত্তোলন করেন সেক্ষেত্রে উত্তোলনে ক্লিক করলে এখানে আপনি ধরেন যে 200 টাকা উত্তোলন করবেন কোন একটা পারপাসে,
সেই পারপাসটা এখানে লিখে দিবেন এবং সাথে যদি কোনো ফাইল থাকে সেই ফাইলগুলো অ্যাড করে দিতে পারেন। যেমন কোনো একটা দোকানের ইনভয়েস হতে পারে, সেগুলো এখানে অ্যাড করে দিবেন। আর এখানে বিভাগটাও আপনি দিয়ে দিতে পারেন যে এটা কোন খাতে হয়েছে। এখানে বিভাগ এখানে দুইটা দেখাচ্ছে। আপনি যদি নতুন করে কোনো বিভাগ অ্যাড করতে চান বা যুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে কনফিগার। এরপর এইখান থেকে আপনি আয় ব্যয়ের যে বিভাগগুলো আছে এই বিভাগগুলো এখানে অ্যাড করা যায়। যেমন বেতন, কালেকশন ফি, শিক্ষার্থী ফি, খেলাধুলা, তারপর আছে বিদ্যুৎ বিল, এগুলো আছে। এখানে আপনি যে নতুন বিভাগ তৈরি করতেছেন এবং বিভাগের নামটা দেবেন, পাশে দেবেন এটা কি শুধুমাত্র আয়ের বিভাগ নাকি ব্যয়ের বিভাগ নাকি উভয়। আয় ব্যয় দুইটাই হয় এই বিভাগ থেকে, সেটা দিয়ে দিতে পারেন। যেমন বিদ্যুৎ বিলে শুধুমাত্র ব্যয় হয়, আর বিদ্যুৎ বিলে শুধুমাত্র ব্যয় হচ্ছে, দেখা যাচ্ছে খেলাধুলায় আয় ব্যয় দুইটাই হচ্ছে, এবং শিক্ষার্থী বেতন কালেকশনের ক্ষেত্রে শুধুমাত্র আয় হয়। সেগুলো দিয়ে আপনি দিয়ে দেবেন। আমি যেমন এখানে ক্রিয়েট করে নিয়েছি সুন্দর মতো, আপনি এইভাবে ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন। পাশাপাশি রয়েছে স্থানান্তর, মানে এক অ্যাকাউন্ট থেকে যদি আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি স্থানান্তর দিতে পারেন। যেমন এখানে 400 টাকা আছে, আমি যাচ্ছি যে নগদে 400 টাকা নিতে, তাহলে আমি এখান থেকে স্থানান্তর দিয়ে আপনি কোন অ্যাকাউন্টে নিতে চান, যেমন নগদের অ্যাকাউন্টে আমি নিতে চাচ্ছি, কয় টাকা নিতে চাচ্ছি, যা আছে আপনি 100 টাকা কমলে 300 টাকা নিলাম, দিয়ে জমা দিনে ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে এখান থেকে এখানে 100 টাকা হয়ে গেছে এবং এখানে নগদ দেখাচ্ছে 300 টাকা হয়ে গেছে। এভাবে টাকাগুলো স্থানান্তর করা যায়। আপনার যদি একাধিক ব্যবহারকারী থাকে তাহলে তাদের মধ্যে টাকা স্থানান্তর করার সুবিধা রয়েছে। আপনি যেহেতু এই অ্যাকাউন্ট গুলোর মালিক, এই জন্য আপনার ব্যালেন্স গুলো আপনি দেখতে পাচ্ছেন এবং টাকা স্থানান্তর উত্তোলন করতে পারতেছেন। কিন্তু আপনার প্রতিষ্ঠানে যদি অন্য কোনো ইউজার থাকে, তারা কিন্তু আপনার এই অ্যাকাউন্টের যে অ্যাক্সেস সেটা কিন্তু পাবে না, তারা চাইলেও করতে পারবে না। আমি একটু দেখা দিচ্ছি, আমি নতুন একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করতেছি। ডেমো টু নামে একটি অ্যাকাউন্ট নতুন করে আরেকটা ধরেন আরেকজন শিক্ষকের কাছে আমি এই অ্যাকাউন্টটা দিব। তারপর তৈরি করে ক্লিক করলাম। এখন আমি নতুন যে ইউজার এবং ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করেছি ইমেল দিয়ে, সেখানে আমি ক্লিক করি, সেটা আমি লগ ইন করি। নতুন একটি ব্যবহারকারী আমি তৈরি করলাম এবং সেখানে আমি লগ ইন করবো। গেছিলাম ডেমো টু gmail.com, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। এখন যদি আমি অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টসে গেলে দেখা যাচ্ছে এখানে ব্যালেন্স গুলো আমি দেখতে পাচ্ছি না এবং স্থানান্তর বা উত্তোলনও করতে পারছি না। আমি যদি চাই যে নতুন করে আমার নামে একটা অ্যাকাউন্ট, আপনি যদি আপনার জন্য একটা করতে চান, যেমন মেইন অ্যাকাউন্ট আরেকটা আছে, আপনি যদি চান তাহলে মেইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। সো আমি এখানে ডেমো দিচ্ছি। আমি যেমন এখানে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখাচ্ছে যে এই অ্যাকাউন্ট অলরেডি আছে। সো এই অ্যাকাউন্ট সেম নামে অ্যাকাউন্ট করা যাবে না। আমি ডেমো ডেমো নামে আরেকটি তৈরি করলাম এবং তৈরি করে ক্লিক করলাম। দেখা যাচ্ছে এখানে নতুন আরেকটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ডেমো, এবং এটার ব্যালেন্স 0। আপনি যদি চান এখন এইখানে উত্তোলন স্থানান্তর করতে পারবেন। এক ইউজারের তথ্য আরেক ইউজার কখনোই দেখতে পারবে না। এটা অত্যন্ত সিকিউর ভাবে করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা যে বিষয় আছে, সেটা হচ্ছে আপনার যে হিসাবগুলো সেগুলো আপনি দেখবেন কিভাবে। যেমন আমি প্রথমটার যদি যাই, প্রথমটার এখানে বিবরণীতে ক্লিক করলেই আমি এখানে বিবরণীটা দেখতে পারবো, এবং এটা যদি চান তাহলে প্রিন্টও করতে পারবেন। এখানে ক্যাটাগরি ওয়াইজ কত তারিখে হয়েছে সমস্ত কিছু এখানে আছে। প্রিন্ট করতে চাইলে প্রিন্টে ক্লিক করে প্রিন্টও করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে। এখানে হচ্ছে মার্জিনটা মার্জিন দিয়ে দিলে পিডিএফটা সুন্দর মতো হবে। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম।